বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের সবচেয়ে আলোচিত এবং প্রতীক্ষিত বিষয় নিয়ে, যার নাম নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘদিন ধরে এই বিষয়ে নানা আলোচনা চলছিল, আর সাম্প্রতিক সময়ে সরকারি পর্যায়ে এই সংক্রান্ত সিদ্ধান্ত এবং ঘোষণায় এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। আজকের পুরো বুলেটিনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, কী পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে, গ্রেড-ভিত্তিক প্রস্তাবিত বেতন কেমন হতে পারে, ভাতা ও ইনক্রিমেন্টে কী পরিবর্তন আসছে, পেনশনভোগীরা কী সুবিধা পেতে যাচ্ছেন, এবং কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া কী। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত প্রতিবেদন। প্রধান খবর। সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে চলতি অর্থবছরের প্রথম দিন থেকে অর্থাৎ ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা এই ঘোষণা দিয়েছেন। প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে, কেননা এর আগে সর্বশেষ বেতন কাঠামো ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ এই সময়ে বাজারের জিনিসপত্রের দাম, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি অনেকটাই বেড়ে যাওয়ায় সরকারি কর্মীদের বেতন কাঠামো নতুন করে সমন্বয়ের দাবি জোরালো হচ্ছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন এই বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করার। জানা গেছে, নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে কার্যকর হতে সময় লাগতে পারে প্রায় ৩টি অর্থবছর। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের অর্ধেক অর্থাৎ ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এরপর ধাপে ধাপে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। বাজেট বরাদ্দের চিত্র। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য সরকার জনসেবা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে যাচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী জনসেবা খাতে ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৭২,০২৪ কোটি টাকা। অর্থাৎ নতুন বরাদ্দ আগের তুলনায় প্রায় ৯৬% বেশি। পরবর্তীতে চলতি অর্থবছরের এই বরাদ্দ সংশোধন করে ৮৬,৮৬২ কোটি টাকা করা হয়েছিল। সেই সংশোধিত হিসাবের তুলনায় নতুন বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫,০০০ কোটি টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার। এই পুরো বরাদ্দের সম্পূর্ণ অর্থ শুধুমাত্র সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নতুন নিযোগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধাও। অর্থাৎ পুরো বরাদ্দকে শুধু বেতন কাঠামোর সঙ্গে এক করে দেখলে চলবে না, এর বিস্তৃতি আরও ব্যাপক। বেতন কমিশনের প্রতিবেদন ও পর্যালোচনা প্রক্রিয়া। নতুন এই বেতন কাঠামোর প্রেক্ষাপট বুঝতে হলে জানতে হবে নবম জাতীয় বেতন কমিশনের কার্যক্রম সম্পর্কে। সাবেক অর্থসচিবের নেতৃত্বে গঠিত এই কমিশন ইতিমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। জানা গেছে, ১০ সদস্যের একটি বিশেষ কমিটি কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করছে, যাতে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সব দিক বিবেচনায় নেওয়া যায়। এখানে দর্শকদের মনে রাখা জরুরি যে, নিচে যে গ্রেড-ভিত্তিক বেতন কাঠামোর কথা বলা হবে সেটি এখনও একটি প্রস্তাবিত তালিকা। চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই দর্শকদের অনুরোধ করব এই তথ্যগুলো প্রাথমিক ইঙ্গিত হিসেবে গ্রহণ করার জন্য। প্রস্তাবিত গ্রেড-ভিত্তিক বেতন কাঠামো। এখন আসা যাক গ্রেড-ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর দিকে। কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডে নির্ধারিত বেতন হতে পারে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে বেতনের পরিসর ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা পর্যন্ত। তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ থেকে ১,৪৮,০০৮ টাকা পর্যন্ত। চতুর্থ গ্রেডে ১,০০,০০০ থেকে ১,৪২,০৪০ টাকা পর্যন্ত। পঞ্চম গ্রেডে ৮৬,০০০ থেকে ১,৩৯,০০৭ টাকা পর্যন্ত। ষষ্ঠ গ্রেডে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত। সপ্তম গ্রেডে ৫৮,০০০ থেকে ১,২৬,০০৮ টাকা পর্যন্ত। অষ্টম গ্রেডে ৪৭,০২০ থেকে ১,১৩,০৭০ টাকা পর্যন্ত। নবম গ্রেডে ৪৫,০০০ থেকে ১,০৮,০০৮ টাকা পর্যন্ত। দশম গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,০৩০ টাকা পর্যন্ত।
11 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত অর্থাৎ যাদের সংখ্যা সবচেয়ে বেশি সেই কর্মচারীদের জন্য প্রস্তাবনা উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। 11 নম্বর গ্রেডে 25,000 থেকে 60,005 টাকা। 12 নম্বর গ্রেডে 24,030 থেকে 58,007 টাকা। 13 নম্বর গ্রেডে 24,000 থেকে 58,000 টাকা। 14 নম্বর গ্রেডে 23,005 থেকে 56,008 টাকা। 15 নম্বর গ্রেডে 22,008 থেকে 55,002 টাকা। 16 নম্বর গ্রেডে 21,009 থেকে 52,009 টাকা। 17 নম্বর গ্রেডে 21,004 থেকে 51,009 টাকা। 18 নম্বর গ্রেডে 21,000 থেকে 50,009 টাকা। 19 নম্বর গ্রেডে 20,005 থেকে 49,006 টাকা। এবং সবশেষে 20 নম্বর গ্রেডে 20,000 থেকে 48,004 টাকা পর্যন্ত বেতনের প্রস্তাব রয়েছে। আবারও বলে রাখছি, এই পুরো তালিকাটি প্রস্তাবিত, চূড়ান্ত গেজেট প্রকাশের পরই প্রকৃত অঙ্ক নিশ্চিত হবে। বেতন বৃদ্ধির সামগ্রিক হার। কমিশন সূত্রে জানা তথ্য অনুযায়ী নতুন এই পে স্কেলে গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল, নিচের গ্রেডগুলোতে অর্থাৎ 11 থেকে 20 নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার হতে পারে আরও বেশি, প্রায় 140% পর্যন্ত। সর্বনিম্ন মূল বেতন বর্তমানে 8,028 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় 140% বৃদ্ধি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সবচেয়ে নিচের স্তরের কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ইনক্রিমেন্ট, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। বেতন কাঠামোর পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হারেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্টের হার 5%, এই হার বাড়িয়ে 10% করার জোর দাবি জানানো হয়েছে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে। পাশাপাশি দীর্ঘদিনের আরেকটি দাবি হল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। অতীতে এই দুটি সুবিধা কর্মচারীদের চাকরি জীবনে নির্দিষ্ট সময় পর বেতন বৃদ্ধির সুযোগ দিত, কিন্তু পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। এখন কর্মচারীরা চাইছেন এই ব্যবস্থা আবার চালু হোক, এবং সরকারও বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানা গেছে। ভাতাসমূহে পরিবর্তনের প্রস্তাব। বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে টিফিন ভাতা 2 টাকা, এটি বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ রয়েছে। যদিও প্রতিটি ভাতার সুনির্দিষ্ট অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি, তবে সামগ্রিকভাবে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। পেনশনভোগীদের জন্য সুখবর। শুধু কর্মরত কর্মচারীরাই নন, যারা ইতিমধ্যে অবসরে গেছেন সেই পেনশনভোগীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ সুখবর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে, তাদের পেনশন 1% পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বয়স্ক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। গ্রেড সংখ্যা হ্রাসের প্রস্তাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে সরকারি চাকরিতে মোট 20টি গ্রেড রয়েছে। নতুন প্রস্তাবনায় এই গ্রেড সংখ্যা কমিয়ে 12টি ধাপে নিয়ে আসার একটি জোরালো প্রস্তাবনা সরকারের বিবেচনাধীন রয়েছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, গ্রেডের সংখ্যা কমিয়ে আনলে বেতন কাঠামো যে বৈষম্য তৈরি হয়েছে তা অনেকটাই হ্রাস পাবে এবং প্রশাসনিক জটিলতাও কমবে। তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও দাবি। নতুন পে স্কেল নিয়ে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী কল্যাণ সংগঠন সরব হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকুরিজীবী ফোরাম তাদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করা, চূড়ান্ত বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি টাকায় 5 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের এপ্রিল মাসের শুরুর দিকে কর্মচারীদের একটি বড় অংশ দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেছিলেন, যা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়টিকে আরও গতি দেয় বলে মনে করা হচ্ছে। কেন এই বেতন কাঠামো সমন্বয় জরুরি হয়ে পড়েছিল? অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছরে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, কোনো হিসেবে যা 40 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
2015 সালের বেতন কাঠামো দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো অনেক সরকারি কর্মচারীর জন্যই কঠিন হয়ে উঠেছিল। একটি স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নিয়মিত হালনাগাদ হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যথাযথ পারিশ্রমিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে অনেকে মনে করছেন। বাস্তবায়নের সময়সীমা পুনরায় স্পষ্ট করা যাক। সবশেষে দর্শকদের জন্য পুরো প্রক্রিয়াটি আরেকবার সংক্ষেপে গুছিয়ে বলছি। সরকারি ঘোষণা অনুযায়ী নতুন অর্থবছরের প্রথম দিন থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম বছরের সংশোধিত মূল বেতনের প্রায় অর্ধেক পরিমাণ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে পরবর্তী 2 অর্থবছরে বাকি অংশ কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ কাঠামো পুরোপুরি কার্যকর হতে মোট 3 অর্থবছর সময় লাগতে পারে। এই পুরো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সরকার জনসেবা খাতে ব্যাপক অঙ্কের বরাদ্দ রাখছে, যদিও এই বরাদ্দ শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয় বরং নতুন নিয়োগ, শিক্ষকদের বেতন এবং পেনশন সুবিধাসহ একাধিক খাতে বণ্টিত হবে। দর্শকদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা। আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই যে গ্রেডভিত্তিক যে বেতন কাঠামোর কথা আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো তা এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত পর্যালোচনা কমিটির অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন বা গেজেট আকারে প্রকাশিত হলেই প্রকৃত ও চূড়ান্ত অঙ্ক নিশ্চিত হবে। তাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে গুজব বা অসম্পূর্ণ তথ্যে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা রাখার জন্য। এই বিষয়ে নতুন কোনো তথ্য বা সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলে আমরা তা যথাসময়ে আপনাদের জানিয়ে দেব। সমাপনী আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা তুলে ধরলাম নতুন পে স্কেল সংক্রান্ত সবশেষ অগ্রগতি, বাস্তবায়নের সময়সীমা, বাজেট বরাদ্দের হিসাব, গ্রেডভিত্তিক প্রস্তাবিত কাঠামো, ভাতা ও ইনক্রিমেন্টের পরিবর্তন, পেনশনভোগীদের জন্য সুবিধা এবং কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীর জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই বিষয়ে পরবর্তী প্রতিটি আপডেট আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।